পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ। ভোট যুদ্ধের সিঁদুরে অস্ত্র। সূত্রপাত 22শে এপ্রিল। 22শে এপ্রিল বিকেলবেলা 4টের কাছাকাছি সময়ে গোটা ভারতবর্ষ শিহরিত হয়ে গেল যে ঘটনায় 26 জন মানুষ প্রাণ দিলেন পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাতে। আমাদের প্রধানমন্ত্রী দেশে ছিলেন না, বিদেশে ছিলেন। 23 তারিখে ফিরলেন। ভারতবর্ষের মানুষ আশা করেছিল যে মোদিজি হয়তো ওখানে যাবেন। মোদিজি গেলেন 24 তারিখ, না পেহেলগাম নয়, বিহারে গেলেন। বিহারে যখন মোদিজি গেলেন তখন সেখানে আমরা দেখলাম বিহারে ভোটের জন্য, আর কদিন পরে বিহারে ভোট, বিহারের মুখ্যমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদী স্টেজ শেয়ার করছেন, হাসি মুখে গল্প করছেন। তো আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতবর্ষের 140 কোটি মানুষ দেশের সরকারের পাশে এসে দাঁড়ালো। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে দেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় সরকারের পাশে, বলা ভালো ভারত সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালেন। ওই 24 তারিখে সর্বদলীয় বৈঠক হলো। দেশের মানুষ ভাবলো সর্বদলীয় বৈঠক, আমাদের দেশের 56 ইঞ্চি বলিষ্ঠতম প্রধানমন্ত্রী উনি নেতৃত্ব দেবেন। না, ওনার সময় ছিল না, উনি বিহারে ভোটে গিয়েছিলেন প্রচারের জন্য। সেই সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক বিরোধীরা তাদের রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে সরকারকে ফ্রি হ্যান্ড দিলেন, যাতে সরকার সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেয়। কারণ আমাদের সেনারা দক্ষ, আমাদের সেনারা সক্ষম সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার জন্য। এবং আমাদের সেনারা কোমর ভেঙে দিয়েছিল। পিওকেতে, মুজফ্ফরাবাদে, কোটলিতে একের পর এক জঙ্গি ঘাঁটি কার্যত তছনছ করে দিয়েছিল আমাদের গর্ব ভারতের সেনারা। আমাদেরও বুকটা সগর্বে ফুলে উঠেছিল। দেখুন, আমরা কেউ যুদ্ধ চাই না। কোনো সৈনিকের মা চান না তার সন্তান যুদ্ধে যাক, কারণ মা জানেন যে তার সন্তান নাও ফিরতে পারেন। কোনো স্ত্রী চাইবেন না তার স্বামী যুদ্ধে যাক, কারণ সে নাও ফিরতে পারে। কিন্তু যখন এই ধরনের হামলা হয় তখন প্রত্যাঘাত করাটা জরুরি হয়ে পড়ে। তাই জন্যই আমাদের যুদ্ধ পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে ছিল না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল। এবং এই যুদ্ধ চলবে, ভারতবর্ষ বুঝিয়ে দেবে। ভারতবর্ষের মাটিকে যারা টুকরো করতে চায় তাদেরকে ভারত সেই ভাষাতেই জবাব দেবে। সমস্যাটা হচ্ছে যুদ্ধবিরতির ঘোষণা যে কোনো মানুষের কাছেই স্বস্তিদায়ক। আমি পার্থভৌমিকের কথা শুনছিলাম, আরও অনেক বক্তা, এমনকি বিশ্বদাও বলেছেন। 71-এর সময় রিচার্ড নিক্সন তার সচিব হেনরি কিসিঙ্গার যখন বলেছিলেন, তখন ইন্দিরা গান্ধীর জবাব ছিল ভারত আমেরিকাকে তার বন্ধু বলে মনে করে, বস নয়। ভারতবর্ষ কখনোই ভারত এবং পাকিস্তানের এই দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় পার্টির মধ্যস্থতা মেনে নেয়নি। সঞ্চালক হিসেবে বিশ্বদাও বলছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়, কার্গিলের সময় তো আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ভারত। মুশকিল হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিজফায়ার ঘোষিত হবে, ভারতের বিদেশ সচিব ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্প কবে থেকে ভারতের বিদেশ সচিব হয়েছে আমি জানি না, তার টুইটার হ্যান্ডেল ঘোষণা করে দিচ্ছে যে সিজফায়ার হচ্ছে। আমাদের এত বড় 56 ইঞ্চি, আমরা নাকি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হতে চলেছি, এত বড় পাওয়ার। আমরা স্লোগান দিয়েছি আপ কি বাত ট্রাম্প সরকার। আমরা মন কি বাত করার কিছুক্ষণ আগে সেই ডোনাল্ড ট্রাম্প বলছে আমি বলে দিয়েছি যুদ্ধ বন্ধ করো, নইলে ব্যবসা বন্ধ করে দেবো। কোট আনকোট এই কথা বলেছেন। তখন আমাদের খারাপ লাগে যে 140 কোটি ভারতবাসী, আমাদের এইটুকু অধিকার হলো না যে আমাদের সরকার এটা ঘোষণা করবে যে আমরা সিজফায়ার ঘোষণা করব। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যুদ্ধ মোদি করেনি, কিন্তু সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে। সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে। প্রণয়বাবু বলছিলেন কেন ইউসুফ পাঠানকে পাঠানো হয়নি। ইউসুফ পাঠান ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের প্রতিনিধি দল, তার পার্টি কে ভালো সবচেয়ে রিপ্রেজেন্ট করবে সেটা সেই সংশ্লিষ্ট দল ঠিক করবে। আজকে ধরুন আপনারা বলেছেন আপকি বার 400 পার, 240 পেয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। এখানে পার্থভৌমিক সাংসদ আছে। আজকে যদি পার্থভৌমিক গিয়ে বলে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি হেরেছে, 272 পায়নি, তাই জন্য নরেন্দ্র মোদীর বদলে আজকে নীতিন গাডকারি বা রাজনাথ সিং প্রধানমন্ত্রী হোক, সেটা যেরকম সমীচীন হবে না, একইভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে প্রতিনিধি যাবে সেটা তৃণমূল কংগ্রেসই ঠিক করবে, ভারতীয় জনতা পার্টি ঠিক করবে না। দ্বিতীয়ত, দেবজিৎ একটা কথা বলছিল বেছে বেছে ধর্ম বেছে খুন হয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবে ধর্ম বেছে যারা খুন করে তারা ধর্ম ব্যবসায়ী। তারা চায় ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় মেরুকরণ করে ফায়দা তুলতে, কারণ মুদ্রার এপিট আর ওপিট। যদি
একটা ধর্মের মৌলবাদ উস্কানি পায় আর একটা ধর্মের মৌলবাদের সুবিধা হয়। সেদিনকে যখন বেছে বেছে খুন হচ্ছিল, একজন যুবক হিন্দু পুণ্যার্থী হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য বুক পেতে দিয়েছিল জঙ্গিদের বুলেটের সামনে। তার নাম সৈয়দ আদিল হোসেন শাহ, যে টাট্টু চালাতো ওখানে। সে জঙ্গিদের হাত থেকে ট্যুরিস্টদের বাঁচানোর জন্য নিজের বুকটা পেতে দিয়েছিল, ঝাঁঝরা হয়ে গিয়েছিল 7খানা বুলেটে। ঝন্টু আলী শেখ, বিতান অধিকারীর দেহ এসছে, তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসদের পাঠিয়েছেন। আবার বিজেপির পক্ষ থেকেও লিডার অফ অপোজিশন অগ্নিমিত্রা পাল তারা গিয়েছেন। এটাই তো উচিত, সব দলের প্রতিনিধি যাবেন যখন এই ধরনের সন্ত্রাসবাদ হবে। সঠিক কাজ হয়েছিল। কিন্তু পরের দিন যখন ঝন্টু আলী শেখের মৃতদেহ হলো, কই এয়ারপোর্টে তো তাদের দেখতে পেলাম না। উল্টে দেখলাম নদিয়ার ওই মন্ডল সভাপতির বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, যে কুৎসিততম বক্তব্য। ও একটা নির্দিষ্ট সম্প্রদায়, ওখানে গিয়ে কি হবে, ওর ভোট আমরা পাই না। এই যে রাজনীতিটা, এর মুখে থাপ্পড় মেরেছে ভারতের সেনাবাহিনী। বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব যখন প্রেস কনফারেন্স করেন, দুপাশে দুজন থাকেন, কর্নেল সোফিয়া কুরেশি, বাদিকে ভূমিকা সিং। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের পরের স্তবক, যেটা জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্ত নয়, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। এটা থাকবে, তবেই ভারতবর্ষ থাকবে। যারা এটা টুকরো করতে চায় তাদের সংবিধান বদলানোর চেষ্টা আগেও সফল হয়নি, আগামী দিনেও হবে না। আমি অরূপ চক্রবর্তী যে কথাটা নরেন্দ্র মোদী বলে গিয়েছেন, যে মালদা মুর্শিদাবাদের নির্মমার তার সরকার চলছে, এবং যেটা প্রণয়দা বললেন, অভিযোগ তুলছেন প্রণয়। প্রথম কথা, প্রণয়দা একটা ভুল তথ্য দিলেন। শামশেরগঞ্জের ক্ষেত্রে পার্টিকুলারলি কলকাতা হাইকোর্ট যে 3 সদস্যের সিট তৈরি করে দিয়েছিল, যোগিন্দর সিং, সত্য অর্ণব ঘোষাল এবং সৌগত চক্রবর্তী কনসিস্টিং বেঞ্চ, তারা যেটা জমা দিয়েছেন সেটা টেস্টিমনি। 73 জন লোকের বিভিন্ন জায়গা থেকে তারা কথা বলেছেন। তারা যেটুকু বলেছেন সেটুকুই শুধুমাত্র কোনো রিপোর্ট নয়। এখানে তাদের একটা লাইন, একটা শব্দ, কোনো কমেন্টস নেই। এবং হাইকোর্টে এখনো পর্যন্ত সেটার প্রেক্ষিতে বিচারপতি একটিমাত্র শব্দ উচ্চারণ করেন। এটা টেস্টিমনি। টেস্টিমনি কেন এক্ষেত্রে পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়, কারণ সন্দেশখালির সময় আমরা দেখেছিলাম এরকম একাধিক টেস্টিমনি। পরবর্তীকালে আমরা জানতে পেরেছিলাম যে রেপই হয় নাই, তাকে শুভেন্দুদা রেপে কনভার্ট করিয়ে দিয়েছে বিজেপি মন্ডল 2-এর সভাপতি। তাই টেস্টিমনি কতটা গ্রহণযোগ্য সেটাকে হাইকোর্টের রিপোর্ট বলে চালানোয় আমার প্রথম দ্বিমত এখানে রয়েছে। দ্বিতীয় কথা, যদি টেস্টিমনি গ্রহণযোগ্য হিসেবে আমাকে ধরে নিতে হয়, তাহলে তো আমাকে আরেকটা টেস্টিমনিকেও ধরে নিতে হবে। যেই টেস্টিমনিটা দিয়েছিলেন স্বয়ং দেশের মহামহিম প্রধানমন্ত্রী। আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। আজকে আমরা যেটা নিয়ে সভা করছি বিশ্বদা, আমাদের ট্যাগলাইন হচ্ছে যে অপারেশন সিঁদুর, ভোট যুদ্ধে সিঁদুরে অস্ত্র। যদি আমি ভোট যুদ্ধে সিঁদুরে অস্ত্রকে আমি ট্যাগলাইন ধরি, আমি জাস্ট একটা টেস্টিমনি আপনাকে জাস্ট ডেট ওয়াইজ বলছি, জাস্ট আমাকে 1 মিনিট সময় দেবেন। 29শে সেপ্টেম্বর 2014, I was born in the independent India. Democracy is in my blood. প্রাইম মিনিস্টার মোদী ANI কোট করছে। 2014 সালেরই 1 সেপ্টেম্বর, being a Gujarati, commerce is in my blood. It is policy makers and government responsibility to provide environment for businessmen. PM Modi ANI কোট করছে নরেন্দ্র মোদীকে, I want to tell Farooq Abdullah that secularism is in our blood, not just our constitution. আর এবার বলছে সিঁদুর is in our blood. ওনার ব্লাডে কি কি আছে? ব্যবসা আছে, সেকুলারিজম আছে, কমার্স আছে, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তাই জন্য ডেমোক্রেসি আছে। ওনার ব্লাডে আর কি কি আছে দেশের মানুষ জানতে চাইছে। ওই যে মেটেরিয়া মেডিকোর কাব্য বলছে, সত্যি সত্যি আবার বোধহয় নতুন করে লিখতে হবে মেটেরিয়া মেডিকোর কাব্য। আজকে এখানে প্রণয়বাবু বলছেন যে হিন্দু মুসলমান। প্রণয়বাবু হয়তো ভুলে গিয়েছেন এ রাজ্যের বুকে হিন্দুও বঞ্চিত, মুসলমানও বঞ্চিত, 100 দিনের টাকা থেকে, আবাসের টাকা থেকে। আজকে যিনি বাংলায় এসছেন তিনি পরিযায়ী পাখির মতো ভোট এলেই আসেন। তার উদ্দেশ্যে আমি 2টো লাইন বলবো। 26-এর ভোটের আগে এই অঙ্কেই বাংলা জয়ের চেষ্টা করে বিজেপি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পরিষ্কার। এই ন্যারেটিভ সামলানোর মতো ডিফেন্স তৃণমূলের কি আছে, কি করবে তৃণমূল? আমি প্রথমত বলি, এবার আপনারা দেখেছেন ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে একটা ঘোষণা হয়েছে। আমি কি বলেছি সেটা আসছি। আমরা জানি বিশ্বদা, কেউ যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে পরের বছর, মানে 2 বছর পরে উচ্চ মাধ্যমিক দেয়। উচ্চ মাধ্যমিক পাশ করলে তারপর গ্র্যাজুয়েশন করে। তো আমরা দেখলাম কেউ মাস্টার ডিগ্রি পরীক্ষায় বসে ফেল করার পরে সে বলছে এবার আমি উচ্চ মাধ্যমিক দেব। মানে গতবার বলেছিল আপকি বার 200 পার, এবার শুরুই করেছে আমরা 180+ দিয়ে টার্গেট দিয়ে শুরু করছি। মানে নিজেরাই জানে নিজেরা ফেল করবে, তার জন্য টার্গেটটাকে এই প্রথম কোনো রাজনৈতিক দল নিজের টার্গেটকে না বাড়িয়ে কমাতে পেরেছে, এবং আন্ডার দ্য সাকসেসফুল লিডারশিপ অফ LOP। তো আমরা ধন্যবাদ জানাই। এইরকম লক্ষ্মী প্যাঁচা যত থাকবে আমাদের জন্য তত মঙ্গল। আমি যেটা বলতে চাই দ্বিতীয়ত, সেটা হচ্ছে যে বলছেন যে ভারতবর্ষের কথা। আমরা ভারতবর্ষ অদ্ভুতভাবে এখন তো মনে হচ্ছে একটা প্রধানমন্ত্রীর বাইরে আরেকটা ব্যক্তিত্ব পেয়েছি, যিনি সুপার প্রাইম মিনিস্টার। তিনি আমেরিকায় বসে সিজফায়ার ঘোষণা করেন। এই যে সুমন ভট্টাচার্য বলছিলেন,
এটা তো ঘটনা, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হয় যুদ্ধ বন্ধ করো নইলে ব্যবসা বন্ধ করে দেবো। কার ব্যবসা বন্ধ হবে? তার ব্যবসা বন্ধ হবে যার জন্য কয়েকদিন আগে কার্যত আমেরিকার আদালত থেকে রুলিং জারি হয়েছিল পার্টিকুলার এক ব্যবসায়ী শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে। তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতবর্ষের ভারত পাক সম্পর্কে কোনোদিনও তৃতীয় শক্তি মাথা গলাতে পারেনি। আজকে কেন তৃতীয় শক্তি সিজফায়ারের ঘোষণা করলো? আপনার বিদেশ দপ্তর একটাও রিজয়েন্টার দিয়েছে যে আমেরিকাকে কি করে সিজফায়ার ঘোষণা করে? একটা প্রশ্ন করতে পেরেছে? হিম্মত হয়েছে? দ্বিতীয়, জাস্ট ওয়ান লাইনার, আমরা সবাই চাই এই পাক সন্ত্রাসবাদ ধ্বংস হোক। যে পেহেলগামের টেররিস্টদের ছবি প্রকাশ করেছিল এনআইএ, তাদের 4 জনের একজনেরও মৃতদেহ কি আমরা দেখতে পেয়েছি? আমরা দেখতে চাই, ভারতবর্ষের 140 কোটি দেশবাসী দেখতে চায়। এতদিন পর্যন্ত আমরা কোনো শুনিনি, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করেছেন গতকাল, যেভাবে পাল্টা আক্রমণে গেছেন, এবার গোটা দেশ জুড়ে এটা শুরু হয়ে যাবে বিরোধীদের পক্ষ থেকে। এবার এই বেশ কিছু প্রশ্ন, যেমন ইন্টেলিজেন্স ফেলিওর, জঙ্গিরা মেরে চলে গেল কিভাবে, ডোনাল্ড ট্রাম্প কেন বারবার ঘোষণা করলেন, তার পাল্টা কি হবে, এই প্রশ্নগুলো তো উঠবে, জবাব তো দিতে হবে। জবাবটা দিই। প্রথম কথা হচ্ছে, অরূপদা সাধারণত মিথ্যাচার করেনি, আমি কোনোদিন দেখিনি, সেই জন্য বলবো অরূপদা জানেন না, এখনো জেনে উঠতে পারেননি। যেদিন ডোনাল্ড ট্রাম্প ওই রকম একটা ঘোষণা করলেন, 3:30, 3:30, 4:30 এরকম সব চলতে রইল সিকোয়েন্স, এরকম হলো না যে এখন টুইট হচ্ছে, তখন টুইট হচ্ছে, মিস্ত্রিবাবু কখন টুইট করলেন, অমুকে কখন টুইট করলেন, ট্রাম্প সাহেব কখন টুইট করেছেন। সেই সময় ভারত বারবার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে যে ওদের ডিজিও আমাদের ডিজিওর মধ্যে কথা হয়েছে। প্রথম এক নম্বর। দু নম্বর সেটা হচ্ছে খুব পরিষ্কার যে সামরিক বাহিনীর মধ্যে কি কথা হয়েছে না কথা হয়েছে, তারপরও ট্রাম্প কেন করেছেন, তাতে কি আমাদের কোনো রিজয়েন্ডার আছে? অরূপদা জানুন, মানে এরপর থেকে এটাও বক্তব্য রাখার সময় অরূপদারই কাজে লাগবে, যে ঠিক তার পরের দিনই একটি সাক্ষাৎকারে ভারতবর্ষের সম্মাননীয় বিদেশমন্ত্রী জয়শঙ্করজি, তিনি সাক্ষাৎকারে পরিষ্কার বলেন, তাকে জিজ্ঞেস করা হয় এই বিষয়ে যে ট্রাম্প কেন টুইট করলেন, তিনি অসাধারণ কথা বলেছিলেন। তার কথাটা আমি পুরো বাংলায় কোট আনকোট করছি। ট্রাম্প তো ওখানে ছিলেন না, ছিলেন দুই পক্ষের সামরিক দলের প্রতিনিধি এবং যারা ফোনে কথা বলছিলেন। সুতরাং ওটা ট্রাম্প কেন বলেছেন, ট্রাম্পকে জিজ্ঞেস করুন। আমরা হুকুমনামা দিয়ে দেবে আর ভারতের বিদেশমন্ত্রীর মুরব হবে না যে ট্রাম্পকে শোকজ করবার জানবার যে আপনি কোন রাইটে বলেন। তৃতীয় পক্ষ এসে প্ল্যান তুলে দেওয়ার চেষ্টা করবে, আর ভারতবর্ষের এই 56 ইঞ্চিকে আমরা চেয়েছিলাম, এই 56 ইঞ্চিকে আমরা